আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে কিনা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের পরীক্ষার সময় দিন দিন এগিয়ে যাচ্ছে কেমন? সুবিধা হয়েছে যে আপনাদের এই ফাঁকে পরীক্ষা হয়ে গেছে একটা 47। এই জন্য যারা 47-এ ভালো করে পড়াশোনা করছেন তাদের ওই জেনারেল পার্টটা এগিয়ে যাবে ইনশাল্লাহ। এটা হলো আপনাদের সুবিধার জায়গা। এখন যে সময়টা আছে কেমন, এই সময়টাকে প্রতিটা সেকেন্ডে কাজে লাগাইতে হবে। এই সময় যদি কাজে লাগাইতে পারেন তাহলে বাকি একটা জব পেয়ে গেলে একটু রিল্যাক্সে থাকতে পারবেন আর কি, কেমন? বিশেষত আমাদের দেশের প্রেক্ষাপটে বিসিএস জবটা আসলে অনেক সম্মান ক্যারি করে। হ্যাঁ, বেতন থেকে এই জবের সম্মানটা আসলে বেশি। মানুষের সামাজিক দৃষ্টিকোণ থেকে একটু ভালো একটু রেসপেক্ট পাওয়া যায় আর কি। তো এই জন্য আমি বলবো এখন টুকটাক কাজগুলোকে একটু গোছান, কেমন? এগুলা করতে পারবেন। এই এখন সর্বোচ্চ সময় ঘুম এবং প্রয়োজনটা বাদ দিয়ে বাকি পুরোটা সময় কাজে লাগানোর চেষ্টা করেন। তাহলে ইনশাআল্লাহ পরীক্ষাটা ভালো হবে, কেমন? সময় যেহেতু অল্প এবং এই চাকরিটা খুব দ্রুত হবে। বিসিএস নর্মালি একটা নিয়োগ হইতে 4 বছর লেগে যায়। আর আমার তো ধারণা বা বিশেষ বিসিএস এর নিয়োগটা এই বছরের মধ্যে হয়ে যাবে। এজন্য আপনাদের যদি বইটা থাকে জয়কলির এখানে যে বিগত বছরের প্রশ্ন আছে এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে হবে। আর ট্যাক্স আর অডিট তো আমরা আলোচনা করছি, ওই শিটগুলো একটু দেখতে হবে। বা এছাড়া যদি আপনারা কোনো বই কিনে থাকেন, একটা বই যদি থাকে, বাজারে অনেকগুলো বই আছে, মিনেট আছে আর ওরাকল আছে, অতটা ভালো হয় নাই, তারপরেও প্রতিটা বইতে কিছু না কিছু তো ফায়দা আছে। আহ যদি থাকে একটু দেখেন। আর জয়কলিটা একটু বেশি করে দেখেন, এখানে ব্যাখ্যা সহ আলোচনা আছে, প্রচুর প্রশ্ন, এক একটা চ্যাপ্টারে প্রচুর প্রশ্ন দেওয়া আছে। আহ, এখানে যেভাবে দেওয়া আছে আসলে এর বাইরে থেকে মানে প্রশ্ন বাইরে আসা সম্ভব না কার্যত, কেমন? আচ্ছা, আমরা আজকে সেকেন্ড চ্যাপ্টার শেষ করে ফেলবো। সকালে আমরা থার্ড চ্যাপ্টারে চলে যাবো ইনশাল্লাহ। আহ, এখন আপনারা একটু সিরিয়াস, আমি আগে বলছি অ্যাকাউন্টিংটাকে কম পড়ার জন্য। এখন বলবো যে ওই সাবজেক্ট যে জেনারেল 100 পার্ট আছে ওগুলো একটু কম পড়ে অ্যাকাউন্টিংটা একটু বেশি পড়েন, কেমন? কারণ আপনার কম্পিটিশনে কিন্তু শুধু হিসাব বিজ্ঞানের সাথে, অন্যদের সাথে না। এই জন্য হিসাব বিজ্ঞানের প্রিপারেশন একটু সিরিয়াসলি নিতে হবে। এবং আমার ধারণা কাট মার্কসটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী আলাদা হবে। অর্থাৎ হিসাব বিজ্ঞানে ধরেন সিট যত থাকে তার হিসাব করে একটা কাট মার্ক নির্ধারণ হবে। অথবা যদিও পিএসসি এগুলা প্রকাশ করে না, এগুলো সব আমাদের নিজস্ব গবেষণা বা চিন্তা থেকে আমরা বলি। কিন্তু একবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। যেহেতু ধরেন একটা সাবজেক্টের সিট আছে 100, স্বাভাবিকভাবে ওখানে 100 জন পাশ করাবে না, ওখানে 5-10 জন পাশ করাবে, এটাই স্বাভাবিক। কারণ একটা সাবজেক্টের সিট আছে ধরেন মানে ভ্যাকেন্সি আছে 5 জন বা 10 জন, সেখানে ওইভাবে পাশ করাবে, এটাই নিয়ম আর কি। আচ্ছা, তো আমরা গতকাল রাত্রে আর্থিক বিবরণীর আগ পর্যন্ত আলোচনা করছি। রেকর্ডিং, আমাদের এই চ্যাপ্টারটা হলো রেকর্ডিং প্রসেস। তো এটার এখানে এসে আমরা থেমে গেছিলাম, কেমন? এখন আমরা এটা নিয়ে আলাপ করি। আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কেমন? এখন এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যে প্রশ্নগুলো পরীক্ষা আসে, এখানে বেসিক তারা যে বেসিক ইনফরমেশন নামে যে টপিকটা সাজায়, বেসিক্যালি এখানে তারা বিগত বছরের প্রশ্নগুলোকে মাথায় রেখে সাজিয়ে রাখে, কেমন? এগুলো একবার রিডিং দিবেন। রিডিং দিয়ে আপনাকে বিগত বছর প্রশ্নগুলো সলিউশন করবেন। এটা একবার বেশি রিডিং দেওয়ার দরকার নাই। এবং আমি যেরকম দাগাই এরকম দাগাই ফেলতে হবে, কেমন? যাদের কাছে বই আছে। আর যাদের কাছে বই নেই তাদেরকে আমি পিডিএফটা দিচ্ছি। আহ, তাহলে এখানে আইএ IAS 1 আমরা হিসাবের আন্তর্জাতিক মানগুলো আলোচনা করছি বিস্তারিত, কেমন? এর মধ্যে আমরা আইএস মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং। এর ওয়ানে বলা আছে যে হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণের উপাদান আছে 5টা, কেমন? আর্থিক বিবরণের উপাদান আছে 5টা। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এটাকে ইনকাম স্টেটমেন্ট বা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী বলে, কেমন? 2 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী বা চেঞ্জেস ইন ইকুইটি, কেমন? 3 নম্বর হইলো যে ফিনান্সিয়াল পজিশন বা আর্থিক অবস্থা বিবরণী। 4 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, কেমন? একই কথা, নগদ প্রবাহ বিবরণী। আর 5 নম্বর হচ্ছে নোটস। তাহলে যে এই প্রশ্নটা অন্তত 20 বার আসছে পরীক্ষা, যে আর্থিক বিবরণীর উপাদান কয়টা। আবার অন্যভাবে আসছে যে আর্থিক বিবরণীর উপাদান উপাদান 9 কোনটি, কেমন? ওখানে দেওয়া আছে মূল্য সংযোজন কর। হ্যাঁ, মূল্য সংযোজন কর বা ব্যাট, কারণ এখানে ব্যাট নাই। প্রথমে আছে আয় বিবরণী, তারপরে আছে মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর আছে আর্থিক অবস্থা বিবরণী, তারপর আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারপর আছে নোটস, এই 5টা। আচ্ছা, এর আগে আইএস এর আগে যে ব্যবসা প্রতিষ্ঠানে নর্মালি 4 ধরনের আর্থিক বিবরণী প্রস্তুত করে, সেটা একটা বিবরণী আছে, যেমন আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, কেমন?
এখানে মূলত চারটায় চলে আসছে। আর 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে নোটস বা টিকা। আমরা ধরেন এই যে অবশ্যই কিভাবে হিসাব করি, ওই নোটসটা আর কি, কেমন মানে আমরা যে হিসাবটা করি কিভাবে করি সেটা আমরা যেখানে দেখাই সেটাকে বলে নোটস বা টিকা। তাহলে এখানে আর এখানে একই হিসাব। এখানে ছোট্ট করে লিখছে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। আর এখানে বিস্তারিত করে লিখছে, কেমন। আচ্ছা, এখন এখানে এগুলা কোনটা কখন তৈরি করা হয় এটা একটু পরীক্ষা আসছে, কেমন। এই যেমন এটা আসছে পরীক্ষায়, উদ্বৃত্ত পত্র। আগে বলতো ব্যালেন্স শিট বা উদ্বৃত্ত পত্র, বর্তমানে বলে আর্থিক অবস্থা বিবরণী। মানে উদ্বৃত্ত পত্র ব্যালেন্স শিট এর ব্রিটিশ নেম, আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে আমেরিকান নেম, কেমন। আহ, আমরা যখন পড়ি তখন অবশ্য আর্থিক অবস্থা বিবরণী ছিল না, তখন ছিল উদ্বৃত্ত পত্র, কেমন, বা চূড়ান্ত হিসাব বলতাম আমরা, ওটাই। তাহলে এটা তৈরি করা হয় হিসাব করার সমাপ্তি দিবসের আর্থিক অবস্থার বিবরণী। এটা তৈরি করা হয় একটা নির্দিষ্ট তারিখের জন্য, কেমন। পরীক্ষার মধ্যে এটা আসবে যে এটা কখন তৈরি করা হয়। আচ্ছা, এটা নতুন নাম কি? আয় বিবরণী নতুন নাম হইলো সমন্বিত আয় বিবরণী বা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। এটা দরকার নেই আমার। আয় বিবরণী, কেমন। আয় বিবরণী প্রস্তুত করা হয় কখন? একটা নির্দিষ্ট হিসাব করার জন্য। হিসাবকাল এটা কোম্পানির সিদ্ধান্ত নিবে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য। হ্যাঁ। আচ্ছা, এটাকে আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি বিবরণী বলা হয়, কেমন। মানে এখান থেকে লাভ ক্ষতি, মোট লাভ নিট লাভ জানা যায়, এই জন্য এটাকে আর্থিক ফলাফলও বলা হয় বা লাভ ক্ষতি বিবরণীও বলা হয়, কেমন। কোম্পানি আয় বিবরণী প্রস্তুত করা হয় 1994 সালের কোম্পানি আইনের তালিকা 11 বা শিডিউল 11 এর পার্ট বি অনুযায়ী, কেমন। আমরা জানি বাংলাদেশের কোম্পানি আইন ছিল আগে 1913 সালে, এখন বর্তমান 1994 সালের, কেমন। এর তালিকা এইটাই পরীক্ষা আসছে যে শিডিউল কত অনুসারে তৈরি করে, 11, 12, 13। তাহলে এখানে উত্তর হচ্ছে 11, কেমন। শিডিউল 11 পার্ট বি। এখন আয় বিবরণী আমরা হিসাব বিজ্ঞান ধারণাগুলো পড়িয়েছি, কেমন। হিসাব বিজ্ঞান ধারণা অনুসারে বা সময়কাল ধারণা অনুসারে বা টাইম পিরিয়ড এজাম্পশন, কেমন, ইংলিশে বলে টাইম পিরিয়ড এজাম্পশন, এজাম্পশন অনুসারে প্রস্তুত করা হয়। বিক্রিত পণ্যের ব্যয় থেকে যদি বিক্রয় রাজস্ব বেশি হয় তাহলে লাভ হবে, কেমন। অর্থাৎ আয় যদি বিক্রিত পণ্যের ব্যয় যে কথা, এটাকে আমরা যে সংক্ষেপে ব্যয় বলতে পারি, আর এটাকে আয় বলতে পারি, কেমন। আয় আয় যখন বড় হবে ব্যয় থেকে, তখন লাভ হবে, মোট লাভ। আর নিট লাভ হইছে আহ বলছে যে মোট লাভ থেকে নিট লাভটা বের করা হয় আর কি। মোট খরচ থেকে মোট আয় বাদ দিলে, অথবা এখানে যেটা লিখছে যে মোট খরচ থেকে মোট আয় বেশি হলে, একই কথা। আয় থেকে আয় যখন বড় হবে, ব্যয় যখন ছোট হবে, তখন নিট লাভ। তবে এটা পরীক্ষায় আসছে বিধায় তারা এইভাবে উপস্থাপন করছে, বেসিক্যালি এভাবে এটা হয় না। আচ্ছা, আয় বিবরণের একটা সীমাবদ্ধতা আলোচনা করুন, কেমন। আয় বিবরণের একটা সীমাবদ্ধ হচ্ছে এতে অনেক অনুমান নির্ভর তথ্য থাকে, যেমন এই যে আহ অনাদায়ী পাওনা সঞ্চিতি, কেমন। এটা আমরা জানি না, অনাদায়ী পাওনা বা কুঋণ আমরা তো জানি না আসলে কত হবে, এটা আমরা একটু অ্যাজাম্পশন করে নিই, অনুমান নির্ভর হয় আর কি। আচ্ছা, পণ্য ক্রয় বিক্রয়, একটা আছে পণ্য ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান, আর একটা আছে যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, কেমন। এখন যারা পণ্য ক্রয় বিক্রয় করে, তারা আর্থিক ফলাফল ও লাভ ক্ষতি নির্ণয়ের জন্য দুই ধরনের বিবরণী প্রস্তুত করে। একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, আর একটা হলো বহু ধাপ বিশিষ্ট, এটাকে ইংলিশ বলে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, কেমন। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করে, কেমন। এখন এখানে মাল্টি স্টেপের মধ্যে কি কি আছে আমরা একটু দেখাবো একটু পরে। আহ আপনারা যদি লক্ষ্য করেন, সেটা হইলো এখানে আহ, এক ধাপের মধ্যে আয় থেকে ব্যয় বাদ দেওয়া, সোজা কথা। এখানে আয়ের খাত দেওয়া আছে, দেখছেন। আয়ের 3টা খাত দেওয়া আছে, নিট বিক্রয়, মুনাফা, সুদ, আয়, 3টা যোগ করলে মোট আয়। আর এখানে কতগুলো ব্যয় দেওয়া আছে, আয় থেকে ব্যয় বাদ দিলে সেটা হচ্ছে নিট মুনাফা। এটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, কেমন। আর বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী মানে এখানে ধাপগুলো আলাদা করা হয়, যেমন এখানে বিক্রয় রাজস্ব প্রথমে, তারপর নিট বিক্রয়টা বের করা হয়, তারপর বিক্রিত পণ্যের ব্যয় বের করা হয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আবার 4টা উপাদান আছে, কেমন। প্রারম্ভিক মজুত পণ্য আছে, প্রত্যক্ষ খরচ আছে, সমাপনী মজুত পণ্য আছে। এরপরে বিক্রয় থেকে নিট বিক্রয় থেকে যখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া হয়, মোট লাভ পাওয়া যায়। এরপরে পরিচালন খরচ, অপরিচালন খরচ, অপরিচালন ব্যয়, অপরিচালন আয়, এই যে বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন শিরোনামে যেটা করা হয় সেটা হচ্ছে মাল্টি স্টেপ। আচ্ছা, এখন ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, হ্যাঁ, মালিকানা সত্ত্ব বিবরণী, এটা একটা নির্দিষ্ট হিসাব করার জন্য প্রস্তুত করা হয়। একটা নির্দিষ্ট হিসাব করার জন্য মালিকদের যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে যে বিবরণ তৈরি করা হয়, সেটা হচ্ছে, এটাও সময়কাল ধারণা বা টাইম পিরিয়ড এজাম্পশন অনুসারে তৈরি করা হয়, কেমন। মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে মূলধন, অতিরিক্ত মূলধন, উত্তোলন বিয়োগ হয়, নিট লাভ যোগ হয়, নিট ক্ষতি বিয়োগ হয়, কেমন। এটা একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এটা আমার লাগবে না। এখন এইটা পরীক্ষায় আসছে বহুবার, যে আর্থিক অবস্থা বিবরণী বা উদ্বৃত্ত পত্র, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অথবা ব্যালেন্স শিট, কেমন। এটা তৈরি করা হয় কখন? একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। হ্যাঁ, সময় বিন্দু মানে একটা তারিখ, ধর 9 তারিখ অথবা 10 তারিখ, এরকম একটা তারিখ, নির্দিষ্ট তারিখের জন্য, কেমন। এই যে একটা নির্দিষ্ট তারিখের জন্য, অথবা একটা বিশেষ তারিখের জন্য, যেটা কোম্পানি সিদ্ধান্ত নিবে, কেমন।
একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, কখনোই একটা পিরিয়ডের জন্য না। এখানে মূল বিষয় মনে রাখতে হবে যে আর্থিক অবস্থা বিবরণী একটা পিরিয়ডের জন্য প্রস্তুত করা হয় না, এটা একটা সময় বিন্দুর জন্য তৈরি করা হয়, একটা নির্দিষ্ট তারিখের জন্য। ধরেন ডিসেম্বর মাসের 31 তারিখে এরকম, অথবা যা জুন মাসের 31 তারিখ 30 তারিখে, বিশেষ তারিখের জন্য, কেমন? আচ্ছা, এটা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে, কেমন? উপযুক্ত বাস্তব প্রস্তুত করা হয় গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন অনুসারে। এখানে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ: প্রতিষ্ঠান নাম, তারিখ এবং হিসাব সমীকরণের সার্বিক অবস্থা। হিসাব সমীকরণ বলতে আমরা সম্পত্তি, তারপরে দায়, মূলধন, কেমন, এই তিনটা পার্ট বোঝায়। আচ্ছা, এখানে আমরা এটা একটু আগে বলছি 1994 সালের কোম্পানি আইনের তালিকা 11 বা শিডিউল 11, এটাকে স্কেডিউলও বলে, কেমন? শিডিউল বা স্কেডিউল একই কথা, 11 পার্ট এ অনুসারে করা হয়, কেমন? আচ্ছা, ব্যালেন্স শিট কিভাবে ভাগ করা হয় এখানে একটা ব্যাখ্যা আছে। ব্যালেন্স শিট আছে যেমন চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট, তারপর বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থাবর সম্পত্তি, তারপরে অস্পর্শনীয় বা অলিক সম্পত্তি, কেমন? আবার উদ্বৃত্তপত্র সাধারণ তিনটা পদ্ধতি আছে, একটা আছে তারল্যের ভিত্তিতে, আর একটা হলো স্থায়িত্বের ভিত্তিতে। তারল্যের ভিত্তিতে মানে চলতি সম্পদগুলো আগে দেখানো হয়, স্থায়িত্বের ভিত্তিতে মানে স্থায়ী সম্পদগুলো আগে দেখানো হয়, আর মিশ্র পদ্ধতি মানে যখন যা ইচ্ছা তা দেখাবেন, কেমন? নগদ প্রবাহ বিবরণী, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কেমন? এখানে এটা মনে রাখতে হবে, IAS 7 অনুসারে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। IAS 7 অনুসারে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অনুসারে, এটা আমাদের ইয়েতে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এর 95 নং স্টেটমেন্ট, এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের 7 নং অনুযায়ী, কেমন? যদি বলা হয় IAS কত অনুসারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা, উত্তর হবে IAS 7, কেমন? এখানে তিনটা বিষয়ের কথা বলা আছে, কেমন? তিনটা খাত, নিট নগদ কার্যক্রম বা নিট, তিনটি প্রধান খাতের অধীনে শ্রেণীবদ্ধ রাখতে হবে। আমরা এগুলো জানি: ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, তিনটা, কেমন? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এগুলো আমাদের যারা ক্যাশ ফ্লো আমরা করছি আমরা জানি, এই তিনটা খাতের আন্ডারে আমরা এটা করি। এই যে পরিচালন পরিচালন সংক্রান্ত অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি থাকবে, ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে কি কি থাকবে, সম্পত্তি ক্রয় বিক্রয়, কেমন? সম্পত্তি ক্রয় করলে টাকা চলে যাবে, সম্পত্তি বিক্রি করলে এটা আমাদের আসবে। আচ্ছা, এখানে সামারি আকারে দেওয়া আছে যে আর্থিক ফলাফল বলতে এটাকে আমরা লাভ ক্ষতি বিবরণী বলি, বা আর্থিক ফলাফল একই কথা, কেমন? আর্থিক ফলাফল যে কথা, আয় বিবরণী একই কথা, মনে রাখতে হবে। আর্থিক ফলাফল যে কথা, লাভ ক্ষতি বিবরণী, আয় বিবরণী একই কথা। আচ্ছা, এখন এটার মধ্যে কি কি আসে? আয় আর ব্যয়, কেমন? আয় আর ব্যয়, এটা তৈরি করা হয় হিসাবকালের বা সময়কালের শেষে। আমরা যে যে লিখি যে সমাপ্ত বছরের জন্য, কেমন, এটা লিখি নির্দিষ্ট সময়কালের জন্য এর প্রস্তুত করা হয়। আর হিসাবকাল বা টাইম পিরিয়ড অ্যাজাম্পশন অনুসারে এটা প্রস্তুত করা হয়। আচ্ছা, মালিকানা সত্ত্ব বিবরণী একই, এখানে প্রস্তুত করা হয় নির্দিষ্ট সময়কালে, হিসাবকাল ধারণা অনুসারে এটা তৈরি করা, যেহেতু নির্দিষ্ট সময়ে হিসাবকাল, এটা এটা সেম। এখানে আসে মূলধন, উত্তোলন আর মুনাফা, কেমন? আচ্ছা, উদ্বৃত্ত পত্র, এটা পরীক্ষা বেশি আসে। এটা হলো যে আর্থিক অবস্থা প্রদর্শন করে, কোম্পানির আর্থিক অবস্থা কেমন, সম্পত্তি কত আছে, দায় কত আছে, এখান থেকে জানা যাবে। এই তিনটা জিনিস জানা যাবে বেসিক্যালি: সম্পত্তি, দায় আর মূলধন, কেমন? সম্পত্তির মধ্যে চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী যে ভাগ আছে এগুলো জানা যাবে, দায়ের মধ্যে ভাগগুলো জানা যাবে। মানে এটা ডিটেলস একটা অবস্থা আর কি, একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণী থেকে আমরা আর্থিক অবস্থা প্রদর্শন করার জন্যই উদ্ধৃতপত্র প্রস্তুত করি, কেমন? কারণ এখানে সম্পত্তি আপনি চাইলে চলতি সম্পত্তি কত তাও জানতে পারবেন, ঋণ কত আছে সেটাও জানতে পারবেন। ঋণ মানে দায় আর কি, কেমন? আচ্ছা, সাধারণত হিসাবকাল শেষে, তবে যে কোনো তারিখে, এখানে মনে রাখতে হবে তারিখে, কেমন? এটা কিন্তু পিরিয়ডের জন্য না, ডেটের জন্য মনে রাখতে হবে। পিরিয়ড মানে সময়কাল, আর ডেট মানে তারিখ, কেমন? নির্দিষ্ট সময় বিন্দুর জন্য এটা প্রস্তুত করা হয়। আর এটা হয় গোয়িং কনসার্ন এজাম্পশন, চলমান প্রতিষ্ঠান, যেহেতু প্রতিষ্ঠান চলতে থাকবে, গোয়িং কনসার্ন এজাম্পশন। আর এই তিনটা, তার মানে এটাও আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী কত, তিনটে সময়কাল, কেমন? নির্দিষ্ট সময়কালের জন্য প্রস্তুত করা হয়। আর এটা শুধুমাত্র একটা তারিখের জন্য প্রস্তুত করা হয়। এটা পার্থক্য, এই জন্য এটাকে আমি একটু তাক দিয়েছি আলাদা করে, কেমন? এখানে একই আলোচনা যেগুলো এতক্ষণ বলছি, তফসিল 11, একটু রিডিং দিবেন, যাদের হাতে সময় আছে একটু রিডিং দিবেন, সময় না থাকলে প্র্যাকটিস করবেন সরাসরি প্রশ্ন থেকে, কেমন? যাদের হাতে সময় আছে একটু রিডিং দিবেন। হুম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, ঢাকা ইউনিভার্সিটিতে 21-22 আসছে, বড় প্রশ্ন, কেমন, বিস্তারিত প্রশ্ন। কেউ পড়ার মতো থাকলে একটু পড়বেন, আমার একটু সুবিধা হয়। বেটা কার ওয়াশ কোম্পানি গত মাসে 100টি গাড়ি ওয়াশ করছে। কয়টি গাড়ি ওয়াশ করছে? 100টি গাড়ি, কেমন? ওয়াশের জন্য তার গাড়ির প্রতি 60 টাকা চার্জ, অর্থাৎ একটা গাড়ির জন্য সে 60 টাকা করে চার্জ, সার্ভিস চার্জ নিয়ে থাকে। তাহলে 100টার জন্য 700 টাকা নিয়ে থাকে। এরপরে খরচগুলো দেখেন, ওই মাসে কোম্পানি শুধু 83 টাকা ইউটিলিটি দিছে, কেমন? ইউটিলিটি খরচ দিছে, 300 টাকা দিছে মজুরি, 31 টাকা দিছে সাবান সাবান বাবদ খরচ। এগুলো সব খরচ। আর প্রথমটা হচ্ছে আয়।
মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল, কিন্তু ইউটিলিটি এবং সাবান বিল পরিশোধ করা হয়নি। ওই মাসে বিটার নিট আয় বা লোকসান কত? তাহলে আমাদের আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে চলে আসবে, কেমন? এখানে আমরা যেহেতু হিসাব বিজ্ঞান বকেয়া ভিত্তিকে বিশ্বাস করে, কেমন? তাইলে আমাদের যেগুলা পরিশোধ করতে হবে সেগুলো পরিশোধ করব। আমরা লিখবো যে এখানে আমাদের আয় হয়েছে 100টা গাড়ি আমরা ওয়াশ করছি, আর 60 টাকা করে হয়েছে চার্জ, তাহলে 700 টাকা। দেখেন 100 গুণ 7, 700। আর যেগুলো আছে 83 টাকা, এটা বিয়োগ, তারপর 300 টাকা ইউটিলিটি খরচ, এটাও বিয়োগ, মজুরি আছে 31 টাকা, মজুরি সরি 31 টাকা সাবান খরচ, এটাও বিয়োগ। এই তিনটা বিয়োগ করে দিলে থাকবে 286 টাকা। তাহলে উত্তর এটা একদম সহজ, কেমন? প্রশ্ন যদি বড়, মানে মূলত আমাদের ওই যে এক 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 দফায় বিবরণী আমরা যে করছি, মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ, ওটাই আর কি, কেমন? আচ্ছা, এরপর একটা পড়ান তো দেখি আফিফা, মিশু একটু পড়ান তো 2 নম্বর প্রশ্নটা একটু, আছে নাকি নাই? নিচের কোন বিবরণটি একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের আর্থিক অবস্থার বর্ণনা দেয়? কেমন? নিচের কোন বিবরণী একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের আর্থিক অবস্থার বর্ণনা দেয়? নগদ প্রবাহ বিবরণী, নাকি মালিকানা সত্ত্ব বিবরণী, নাকি আয় বিবরণী, না উদ্বৃত্ত পত্র? কেমন? নির্দিষ্ট সময়ের, এখানে প্রশ্নটা কিন্তু পরিষ্কার না। আহ, এই তিনটা উত্তর একই রকম, কেমন? নগদ প্রবাহ বিবরণী করা হয় একটা টাইম পিরিয়ডের জন্য, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আয় বিবরণী তিনটা তৈরি করা হয় টাইম পিরিয়ডের জন্য। শুধুমাত্র উদ্বৃত্ত পত্র তৈরি করা হয় একটা সময় বিন্দুর জন্য অথবা একটা নির্দিষ্ট তারিখের জন্য। যেহেতু এই তিনটা একই রকম, বা ব্যতিক্রম আছে উদ্বৃত্ত পত্র, এটাই উত্তর, কেমন? কিন্তু প্রশ্নটা পরিষ্কার না, এখানে প্রশ্ন হচ্ছে করা দরকার ছিল নির্দিষ্ট সময় বিন্দুর জন্য অথবা নির্দিষ্ট তারিখের জন্য, তাহলে উত্তরটা সরাসরি বুঝতে পারতাম, উদ্বৃত্ত পত্র, কেমন? কিন্তু তারা এখানে নির্দিষ্ট সময় দিছে, এটা প্রশ্নকর্তা। এই জন্য ইংলিশ ভার্সনটা পাশে দেখি, মাঝে মাঝে যদি কনফিউশন হয় ইংলিশ ভার্সনটা পড়বেন, অনেক সময় ট্রান্সলেশনের সমস্যা করে। আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ আফিফা, ধন্যবাদ। তারপরে আহ পরিচালনগত নগদ, এখানে দেখেন 4 নম্বরটা, নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? আমরা বলছি আর্থিক বিবরণীর অংশ হলো 5টা, কেমন? আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর একটা হলো টিকা। আচ্ছা, এখন এখানে দেখেন আর্থিক অবস্থা বিবরণী আছে, সঠিক উত্তর। নগদ প্রবাহ বিবরণী আছে, ঠিক আছে। কম্প্রিহেন্সিভ আয় বিবরণী, এটাও ঠিক আছে। মূল্য সংযোজন বিবরণী, ব্যাট, কেমন? ব্যাট বিবরণী আমাদের আর্থিক অবস্থা বিবরণীর উপাদান নয় বা অংশ নয়, তাহলে এটাই উত্তর বি, কেমন? সহজ। একটু এগুলা কিন্তু আপনারা আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রশ্নগুলো পড়বেন, কেমন? এবং ব্যাখ্যাগুলো চমৎকার করে দেওয়া আছে, এই জন্য আমি বইটার কথা বলছি, আপনারা একটু প্রশ্নগুলো পড়েন। পড়লে ব্যাখ্যা সবগুলো পড়ে, যদি না পড়েন স্ক্রিনশট নিয়ে বা ছবি দিয়ে আমাদের গ্রুপে দেন, আমরা আলোচনা করার চেষ্টা করবো, কেমন? প্র্যাকটিসের বিকল্প নাই, প্র্যাকটিস যত করবেন তত আপনার কনফিডেন্স বাড়বে ইনশাআল্লাহ। উদ্বৃত্ত পত্র প্রস্তুত করা হয় কখন? হ্যাঁ, এটা উত্তর হবে একটা নির্দিষ্ট তারিখের জন্য। আমরা বারবার বলছি উদ্বৃত্ত পত্র প্রস্তুত করা হয় একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, একটা নির্দিষ্ট তারিখের জন্য, অথবা একটা বিশেষ তারিখের জন্য। এটা কখনো একটা পিরিয়ডের জন্য তো প্রস্তুত করা হয় না। একই প্রশ্ন, কেমন? উদ্বৃত্ত পত্র হচ্ছে সম্পত্তি ও দায়ের ওই ধরনের একটি বিবরণী যা প্রযোজ্য কিসের জন্য তৈরি করা হয়? উদ্ধৃতপত্র হচ্ছে সম্পত্তি ও দায়ের ওই একটি বিবরণী যা প্রযোজ্য একটি নির্দিষ্ট তারিখের জন্য, এক বছরের শেষে, হিসাব করার জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য না, সময়ের জন্য না, এটা নির্দিষ্ট তারিখের জন্য, ডেটের জন্য, কেমন? অথবা সময় বিন্দুর জন্য, এটা নির্দিষ্ট দিনের জন্য, কেমন? এটা আমরা বলছি বারবার। আচ্ছা, এরপর আসেন, গাংসিল এক্সপ্রেস ভুলক্রমে 50,000 টাকার বকেয়া সেবা আয় সমন্বয় সাধন করেনি। আচ্ছা, এটা সমন্বয় যাওয়া এখানে এখানে দিয়ে দিছে, আমরা একটু পরে সমন্বয় যাওয়া নিয়ে আলোচনা করবো, ওখানে এটা আসবে। আচ্ছা, এখানে মূলত বলছে বকেয়া সেবা আয়, এটা সমন্বয় করার কথা ছিল, বাট সমন্বয় করেনি। সমন্বয় কি করছে? না করেনি, করেনি। তাহলে আর্থিক বিবরণীর ফলাফল কি হবে? যদি সমন্বয় করেনি যদি বলে, আমাকে আগে দেখতে হবে সমন্বয় করলে কি হতো, কেমন? এরপরে করলে কি হতো যদি বুঝতে পারেন, তাহলে না করলে কি হবে সেটা বুঝতে পারবেন। এখানে বলছে যে 50,000 টাকা সেবা দিছে, বকেয়া সেবা মানে বাকিতে সেবা দিছে, বাকিতে সেবা দিছে, এটা আয় হয়েছে, বাট টাকাটা এখনো সমন্বয় সাধন করেনি। তাহলে বকেয়া সেবা দিলে আমরা যাবা কি করি? বকেয়া সেবা হিসেব ডেবিট, সেবা হিসেব ক্রেডিট, অথবা প্রাপ্য সেবা হিসেব ডেবিট, সেবা ক্রেডিট। প্রাপ্য সেবা হচ্ছে একটা সম্পদ, কেমন? যদি সমন্বয় করতো তাহলে সম্পদ বেড়ে যেত আর আয় বেড়ে যেত, সম্পদ বাড়তো আর আয় বাড়তো। যেহেতু সমন্বয় করেনি, তার মানে সম্পদও কম দেখানো হয়েছে, আয়ও কম দেখানো হয়েছে। এখন অপশন দেখেন কি আছে, সম্পদ বেশি দেখা না, দায় বেশি দেখা না, নিট মুনাফা বেশি দেখানো হয়েছে না, একটা উত্তর নাই।
তাহলে এটা উত্তর হবে না, কেমন? এটা উত্তর নাই। উত্তর হবে সম্পদ কম দেখানো হবে আর আয় কম দেখানো হবে। আচ্ছা, আয়কর ধার্য হয় কিসের উপর? আয়ের উপর। আয়কর ধার্য হয় আয়ের উপর, কেমন? নিম্নের কোনটি আয় বিবরণীর একটি সীমাবদ্ধতা? আয় বিবরণী একটা সীমাবদ্ধ হয়েছে। আয় বিবরণী কি করে? কিছু বিষয় এবং সঞ্চিতি সম্পূর্ণ সঠিকভাবে পরিমাপ করা যায় না। আমরা বলছি যে কিছু বিষয় অনুমান নির্ভর, সেগুলো সঠিকভাবে করা যায় না। আহ, সেটা হলো আয় বিবরণী, যেমন কুড়ি সঞ্চিতি, আয়কর সঞ্চিতি ইত্যাদি, কেমন? আচ্ছা, এখন আলফা কোম্পানির 10 লক্ষ টাকার প্রাপ্য রয়েছে, যা 350 দিনের মধ্যে প্রাপ্য, এটি প্রদর্শিত হবে কোথায়? বলছে আলফা কোম্পানি 10 লক্ষ টাকার প্রাপ্য রয়েছে, যা 350 দিনের মধ্যে প্রাপ্য, এটি প্রদর্শিত হবে কোথায়? তাহলে 1 বছর বা তার কম সময়ের জন্য প্রাপ্য হলে তা উদ্ধৃতপত্র চলতি সম্পত্তি হিসাবে দেখাইতে হয়, কেমন? চলতি সম্পত্তি হিসাবে দেখাইতে হবে। তাহলে উত্তর হবে উদ্ধৃতপত্র চলতি সম্পদ, মানে এটা একটা প্রাপ্য সম্পদ আর কি। চলতি সম্পদ বা প্রাপ্য সম্পদ হিসাব। সেবা প্রাপ্য হয়েছে বাট এখনো পায় নাই, 350 দিনের মধ্যে পাবে, 1 বছরের কম সময়। উম নিচের কোন উক্তিটি সত্য নয়? এটা একটু, এই ধরনের প্রশ্নগুলো একটু টাফ। উদ্ধৃতপত্র একটি নির্দিষ্ট সময়ের মধ্যকার সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের প্রতিবেদন দেয় না, ভুল কথা। নির্দিষ্ট সময়ের মধ্যকার না, নির্দিষ্ট দিনের অথবা নির্দিষ্ট তারিখের, কেমন? নির্দিষ্ট দিনের অথবা নির্দিষ্ট তারিখের অথবা নির্দিষ্ট সময় বিন্দুর, এটা হলো সঠিক হইতো। আচ্ছা, নিচে কোন বিবরণটি আইএস ওয়ান ওয়ান অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ নয়? আইএস ওয়ান অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ নয় কোনটি? পরিচালকের রিপোর্ট, এটা আমাদের নাই, কেমন? আমরা বলছি আইএস ওয়ান অনুসারে আর্থিক বিবরণ প্রধান 5টি, আমরা একটু আলোচনা করছি। এর মধ্যে পরিচালকের রিপোর্ট যেটা আছে এটা এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। এরপরে আছে আহ যখন নিট ক্ষতি হয় তখন আয় বিবরণীতে কি হয়, কেমন? এটা মূলত আমাদের জাবেদার চ্যাপ্টার থেকে আসছে। আয় বিবরণী কি ডেবিট হয় না ক্রেডিট হয়? এটা মূলত সমাপনী দাখিলা বেসিক্যালি, কেমন? যখন নিট ক্ষতি হয় তখন মূলধন কি বাড়ে নাকি কমে? অবশ্যই মূলধন কমে যায়, কেমন? মূলধন যদি কমে যায়, মূলধন হিসেবে ডেবিট আর আয় বিবরণী হিসেবে ক্রেডিট, কেমন? মূলধন যদি, যখন নিট ক্ষতি হয় আয় বিবরণীতে কি হবে? মূলধন যদি যখন নিট ক্ষতি হয় তখন মূলধন বাড়বে না কমবে? অবশ্যই কমে যাবে। মূলধন যদি কমে যায় তাহলে মূলধন হিসাব ডেবিট আর আয় বিবরণী ক্রেডিট, কেমন? তাহলে এখন এখানে এখানে প্রশ্ন হচ্ছে যে যখন নিট ক্ষতি হয় আয় বিবরণী ড্যাশ, ড্যাশের মধ্যে হবে আয় বিবরণী ক্রেডিট, মূলধন ডেবিট। আচ্ছা, তারপরে আসেন মূলধন জাতীয় ব্যয় কোথায় দেখানো হয়? মূলধন জাতীয় ব্যয় কোথায় দেখানো হয়? আমরা আগে বলতে হবে মূলধন জাতীয় ব্যয় কি। যে মূলধন জাতীয় ব্যয়ের ফলে সম্পত্তি অর্জন হয়, কেমন? কি অর্জন হয়? সম্পত্তি। মূলধন জাতীয় ব্যয় মানে দীর্ঘমেয়াদী, যেগুলো মোটা দাগের ব্যয় আর কি, জমি ক্রয়, বিল্ডিং ক্রয় আর এগুলো আর কি। তাহলে যেহেতু এটা সম্পত্তি, এটা সম্পত্তি পাশে দেখানো হবে, উদ্ধৃত্ত পত্রের সম্পত্তি পাশে দেখানো হবে, কেমন? উদ্ধৃত্ত পত্রের সম্পত্তি পাশে দেখানো হবে। আচ্ছা, এখানে 20 নম্বর প্রশ্ন বলছে যে একটি মোটর গাড়ি 8,000 টাকায় কেনা হয়েছে, যার মধ্যে 36 টাকা পেট্রোল খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্পূর্ণ মূল্য 8,000 টাকা। টাকা মোটর গাড়ি হিসাবে ডেবিট করা হয়েছে। লাভ ক্ষতি হিসাব এবং উদ্ধৃত্ত পত্রের কি প্রভাব পড়েছে? হ্যাঁ, আচ্ছা। গাড়ি কেনা হয়েছে 8,000 টাকা, পেট্রোল খরচ হয়েছে 36 টাকা, কেমন? সম্পূর্ণ মূল্য 8,000 টাকা মোটর গাড়ি হিসাবে ডেবিট করা হয়েছে। লাভ ক্ষতি হিসাবে ও উদ্ধৃত্ত পত্রে কি প্রভাব পড়েছে? বলছে যে পেট্রোল খরচ 36 টাকা বিশদ বিবরণীতে খরচ হিসাবে না দেখানোর কারণে, যদি আমরা 36 টাকা, এটা তো একটা খরচ হয়েছে, এটা যদি আমরা আয় বিবরণীতে খরচ পড়ে দেখাইতাম তাহলে আমাদের নিট লাভ কম দেখানো হইতো, কেমন? নিট লাভ একটু কমে 36 টাকা কমে যাইতো। এখন যদি এই খরচটা আমি দেখাই নাই, আমার 36 টাকা খরচ হয়েছে বাট আমি দেখাই নাই, ফলে আমার আয় বেশি নিট লাভ বেশি দেখানো হবে, কেমন? নিট লাভ 36 টাকা বৃদ্ধি পাবে। তাহলে নিট লাভ 36 টাকা বেড়ে যাবে, বেশি দেখানো হবে। আর আর অপরদিকে সম্পত্তি 36 টাকা বেশি দেখানো হবে, কেমন? যখন আমি 8,000 টাকা জিনিসকে 8,036 টাকা দেখালাম, তাহলে সম্পত্তি বেশি দেখানো হয়েছে। তাহলে কি হবে? লাভ লাভ 36 টাকা বেশি দেখানো হবে এবং সম্পত্তি 36 টাকা বেশি দেখানো হবে। আচ্ছা, নগদ প্রবাহ বিবরণী তৈরির প্রধান কারণ কোনটি? আমরা নগদ প্রবাহ বিবরণী কেন তৈরি করা হয়, কেমন? নগদ উৎস ও ব্যবহার দেখানোর জন্য। নগদ উৎস একটি নির্দিষ্ট সময় হিসাবকালে মোট প্রাপ্তি, মোট নগদ প্রাপ্তি এবং মোট নগদ প্রদান চিহ্নিত করে আমরা যে বিবরণী প্রস্তুত করি সেটা হলো নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ নগদ টাকা কোথা থেকে আসছে কোথায় গেল, কেমন? এই প্রশ্নটা একটু বলছি যে উদ্বৃত্তপত্র এবং লাভ ক্ষতি হিসাব কত তফসিল অনুযায়ী তৈরি করা হয়, দেখেন তফসিল 11, কেমন? এগুলো পড়লেই পারবেন, একদম সিম্পল। তফসিল 11। এখানে অনেকগুলো প্রশ্ন আছে একদম সিম্পল, এগুলো আসলে আমি বলেও টাইম নষ্ট। আচ্ছা, একটি যন্ত্রপাতি
যা 2,50,000 টাকা সংগ্রহ করা হয়েছিল, যার বর্তমান বহির্মূল্য 1 লক্ষ টাকা। কেমন? বহির্মূল্য মানে হচ্ছে বর্তমান মূল্য আর কি। কেমন? মানে পুঞ্জীভূত অবস্থায় বাদ দেওয়ার পরে যে মূল্যটা আছে সেটা হচ্ছে বহির্মূল্য বা বইমূল্য বা বুক ভ্যালু। এবং প্রাক্কলিত বাজার মূল্য হচ্ছে 1,20,000 টাকা। যদি যন্ত্রপাতিটির পুনঃসংস্থাপন ব্যয় 3,50,000 টাকা হয়, তবে নিচে কোন মূল্যে যন্ত্রপাতি উদ্ধৃত্ত পত্রে দেখানো উচিত? কতগুলো কথাবার্তা বলছে, চিন্তা করেন অবস্থাটা। যন্ত্রপাতি সংগ্রহ করছে 2,50,000 দিয়ে। কেমন? বই মূল্য আছে 1 লাখ টাকা। প্রাক্কলিত, প্রাক্কলিত এইসব হিসাব বিজ্ঞান চলে না। কেমন? হ্যাঁ, সম্ভাব্য আর কি। কেমন? প্রাক্কলিত উম, সম্ভাব্য বাজার মূল্য হচ্ছে 1,20,000। হিসাব বিজ্ঞান এসব সম্ভাব্যর মধ্যে, সম্ভাবনার মধ্যে নাই। কেমন? আচ্ছা, তাই এটাও বাদ। যদি যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 3,50,000 টাকা হয়, যদি, হ্যাঁ, এইসব যদি, ইফ, এগুলা বাদ, এইটাও বাদ। তাইলে তাহলে আমরা হিসাব বিজ্ঞানে কত দেখাবো? বহির্মূল্যটা দেখাইতে হবে। কারণ বহির্মূল্য হয়েছে যে একটা সম্পত্তি যদি আমি 5 লাখ টাকা দিয়ে ক্রয় করি, আর এটাতে অবচয় বাদ দেওয়ার পরে যে মূল্যটা থাকে সেটাকে বলে বহির্মূল্য। কেমন? তাহলে আমার সম্পত্তির মূল্য 1 লাখ টাকা, এটাই আমরা দেখাবো। কিন্তু এখানে 1 লাখ কোনো অপশনে নাই। তাহলে উত্তর হবে উপরে কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে 1 লাখ। কেমন? বইমূল্য মানে হচ্ছে যে সম্পত্তির ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবস্থায় বাদ দেওয়ার পরে যে মূল্যটা থাকে। কোনটি উদ্বৃত্ত পথে দেখানো হয় না? ওই প্রশ্নটাই দেখেন ভিন্নভাবে আসছে। কোনটি উদ্বৃত্ত পথে দেখানো হয় না? কোনটি দেখানো হয় না? সম্ভাব্য বলতে কিছু না হিসাব বিজ্ঞানে। কেমন? সম্ভাবনা বাদ, সম্ভাব্য আয় ব্যয় দায় কিছু হিসাব বিজ্ঞানে দেখানো হয় না, তাহলে এটা দেখানো হবে না। বহির্দায়, চলতি দায়, চলতি সম্পদ, চলতি যাওয়া সব দেখানো হয়। তারপর এই পাশে কি আছে? উদ্বৃত্ত পথে দেনাদার কোন মূল্যে দেখানো হয়? দেনাদার নিট আদায়যোগ্য মূল্যে দেখানো হয়। দেনাদার থেকে আমরা কুঋণ, কুঋণ সঞ্চিতি বিয়োগ করার পরে যেটা থাকে সেটাকে বলে নিট আদায়যোগ্য মূল্য। অর্থাৎ দেনাদার যে বুয়া দেয় ওগুলো আমরা বিয়োগ করে দিই। কেমন? এটা রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুসারে। কেমন? রক্ষণশীলতার মধ্যে বলা আছে সম্পত্তি এবং আয় কম দেখাইতে হবে, সবসময় বেশি দেখানো যাবে না। আচ্ছা, এগুলো একদম সোজা। কত সময়ের জন্য লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করা হয়? যে কোনো সময়কালের জন্য, মানে একটা হিসাব কালের জন্য প্রস্তুত করা হয়। যে কোনো সময়কালের জন্য উপযুক্ত বলে বিবেচনা করা হয়। কোম্পানি যেটাকে উপযুক্ত মনে করে সেটা মাসিক হইতে পারে, ত্রৈমাসিক হইতে পারে, 6 মাস হইতে পারে, বছর হইতে পারে। বছর উপর যাবে না আবার। কেমন? উদ্ধৃত্ত পত্র সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়? কেমন? বলছে ইহা নির্দিষ্ট সময়কালের জন্য প্রস্তুত। ভুল কথা। উদ্ধৃত্ত পত্র সময়কালের জন্য প্রস্তুত করা হয় না, একটা তারিখের জন্য বা দিনের জন্য তৈরি করা হয়। এই প্রশ্ন আমি বললাম না, অনেকবার আসছে, আরো আছে, আমি কয়বার দেখাবো আপনাকে। নিচের কোনটি সত্য? নিচের কোনটি সত্য? সত্য হয়েছে উপরের সবগুলা। তাহলে উদ্ধৃতপত্র সম্পত্তি দেখানো হয় ক্রয় মূল্য, ঠিক আছে। উদ্ধৃতপত্রে এমন কোন সম্পত্তি দেখানো যায় যার কোনো বাস্তব অস্তিত্ব নাই, এমন সম্পত্তি দেখানো। উদ্ধৃতপত্রে এমন কিছু সম্পত্তি দেখানো যায় যার কোনো বাস্তব অস্তিত্ব নাই। হ্যাঁ, শুনাম। উদ্ধৃতপত্রে এমন কিছু বিষয় থাকে যা অনুমান করা হয়, যা কিনা নিজের পক্ষে সুবিধাজনক করা যায়। হ্যাঁ, সেটাও করা যায়। কুড়িনের যে সঞ্চিতি বিয়োগ করা হয় আর কি। আচ্ছা, এখন এখানে প্রশ্ন বলছে নিম্নের তথ্য থেকে নিট মুনাফা বের করো। কি বের করো? নিট মুনাফা। নিট মুনাফা বের করতে হলে আমাকে কি করতে হবে? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়গুলো বিয়োগ করে দিতে হবে। কেমন? বিক্রয়, এখন এখানে বিক্রয় দেখেন কত আছে। এই প্রশ্নটা একেবারে ঝাপসা। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা মোট মুনাফা পাবো। কেমন? মোট মুনাফা থেকে যদি অবচয় আর ভাড়া খরচ বাদ দিয়ে দিই, তাহলে নিট মুনাফা পেয়ে যাবো। একদম সোজা। মোট মুনাফা কিভাবে বের করা হয়? কেমন? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ করলে। এই নাম্বার প্রশ্ন। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে। সম্পত্তি ও দায়ের বিবরণী হিসাব সমীকরণের মৌলিক সীমাবদ্ধতা হলো কি? আহ এখানে সম্পত্তি ক্রয় মূল্য দেখানো হয়। সম্পত্তি থেকে এমন আইটেম দেখানো হয় যেগুলা সম্পত্তি নয়। ওই যে অদৃশ্য অস্পর্শনীয় সম্পত্তি যেগুলো আছে, এটি সারা বছর বছরের জন্য তৈরি হয় না। ঠিক আছে। আমরা বলছি উদ্ধৃত পত্র একদিনের জন্য তৈরি করা হয়। কেমন? নিচের কোন খরচ কখনো আয় বিবরণীতে খরচ হিসাবে উপস্থাপন করা হয় না? কেমন? ডিভিডেন্ড এক্সপেন্স বা লভ্যাংশ। কেমন? লভ্যাংশ ব্যয় এটা দেখানো হয় না। এটা সংরক্ষিত আয় বিবরণীতে দেখানো হয়। আয় শুধু আয় বিবরণীতে দেখানো হয় না, সংরক্ষিত আয় বিবরণীতে দেখানো হয়। আচ্ছা, হিসাবকাল বলতে কি বোঝায়? হিসাবকাল বলতে কি বোঝায়? হিসাব রক্ষক দ্বারা একটি ব্যবসার অর্থনৈতিক জীবনকালকে বোঝায়। কেমন? কৃত্রিমভাবে ভাগ করা হয়, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, সেটা। নিচে কোনটি আর্থিক বিবরণী? নিচে কোনটি আর্থিক বিবরণী? কেমন? উপরে সবকটি আর্থিক বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী, আয় বিবরণী, স্থিতিপত্র, উপরে সবকটি। কেমন? যেগুলো সহজ আছে। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট কখন তৈরি করা হয়? এক ধাপ আয় বিবরণী কি লিখছে বাংলা? একাধিক, ও সরি, একাধিক। একাধিক হলে ঠিক আছে, বা বহু ধাপ বলে এটাকে আগে। এটা আমরা বলছি যে উৎপাদনকারী বা মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য এটা তৈরি করা হয় আর কি। গ্রন্থসত্ত্ব প্যাটার্ন কি? এটা অস্পর্শনীয় সম্পদ। সহজ। নিচের কোনটি খরচ পরিচালন খরচ? পরিচালন মানে খরচ মানে ব্যবসা পরিচালনা করতে যে খরচগুলো হয়, যেমন বেতন, ভাড়া, বিজ্ঞাপন, কমিশন, বিদ্যুৎ বিল। কেমন? এই সবকটি হচ্ছে পরিচালন খরচ। আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য বিবেচনা হয় না কোনটি?
দালান সম্প্রসারণ ব্যয় এটা একটা দীর্ঘমেয়াদী কস্ট বা ফিক্সড কস্ট, কেমন? আহ, এটা স্থায়ী সম্পদ অর্জনের জন্য মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের আর্থিক বিবরণের উপাদান। আচ্ছা, মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত লাভকে কি বলে? মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত লাভকে বলা হয় আনুমানিক মুনাফা, কেমন? সাধারণত মজুত পণ্যের সাথে আনুমানিক মুনাফা যোগ করে মজুত পণ্যের মূল্যায়ন করা হয়। অর্থাৎ মুনাফাটা আমরা আসলে নিশ্চিত করে জানি না কত মুনাফা, এটা এটা আনরিয়েলাইজড প্রফিট বলে, আনরিয়েলাইজড। এখনো মুনাফাটা কত আমরা জানি না। তাহলে এটা হলো আমাদের আর্থিক বিবরণীর আজকের আলোচ্য বিষয়টা, কেমন? আজকে এরপরে আমরা আরেকটু বিষয় নিয়ে কথা বলবো, আর্থিক বিবরণী এটা মূলত এই বিষয়টা আজকে এটা এতটুকু বিষয় রয়েছে। আমরা আরেকটু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে সমন্বয় জাবেদা নিয়ে কথা বলবো। সমন্বয় জাবেদা নিয়ে আলাপ আলাপ করলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।